أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে পবিত্র কোরআন তেলাওয়াতের শেখার জন্য কিছু বেসিক জিনিস শেখাতে চাই। এটা শুধুমাত্র তাদের জন্য যারা একেবারেই হয়তো পড়তে পারেন না, তাদের জন্য, যারা এক্সপার্ট আছেন তাদের জন্য নয়। সুতরাং একটু সহজ করেই কোনো নিয়মকানুন ছাড়াই আমি শেখানোর চেষ্টা করব যতটুকু আমি জানি। তো একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আশা করি আপনারা শিখতে পারবেন কিছু জিনিস। আজকে আমরা একেবারে প্রথম মনে করতে পারেন প্রথম ক্লাসে আছি। তো আমাদেরকে সর্বপ্রথম পবিত্র কোরআন তেলাওয়াত করতে হলে শিখতে হবে পবিত্র কোরআনের যে হরফগুলো আছে, অর্থাৎ অক্ষরগুলো আছে, এই অক্ষরগুলো আমাদেরকে চিনতে হবে। তো আমি সংক্ষেপে এই অক্ষরগুলো আজকে আপনাদেরকে চিনিয়ে দিচ্ছি। একেবারে সোজা যে ইয়াটা দেখা যায় আর অক্ষরের প্রথম বর্ণটা কিছুটা উল্টা ওয়ানের মতো, এটাকে বলা হয় হচ্ছে আলিফ। আলিফ শব্দটা কিন্তু একেবারে তাড়াতাড়ি উচ্চারণ করতে হয়, আলিফ। তারপর এটা দেখা যাচ্ছে এটা বা, অর্থাৎ নিচে একটা নোক্তা, নোক্তা মানে যে ফোঁটাটা, এটা হচ্ছে নোক্তা। তাহলে এইরকম একটা দাগ, তারপরে হচ্ছে নিচে একটা নোক্তা, এটাকে বলা হচ্ছে বা। বায়ের মতোই প্লেট মনে করতে পারেন একটা, এরকম প্লেটের উপরে যদি আরো দুইটা নোক্তা থাকে তাহলে এটাকে বলা হয় তা। বা তায়ের মতোই যদি তিনটা নোক্তা পাওয়া যায়, যদি তিনটা নোক্তা পাওয়া যায় তবে তাকে বলা হবে সা। এখানে আলিফ, বা, তা, সা। সাটা একটু নরম করে জিহ্বার আগা দাঁতের সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে তা। তাহলে আলিফ, বা, তা, তা। তারপর আসছে জিম। এই অক্ষরটাকে বলা হবে জিম, অর্থাৎ এই যে মাথাটা দেখা যাচ্ছে এটা মনে রাখতে হবে, এটা জিম। এটার নিচে যদি একটা নোক্তা থাকে তাহলে এটা জিম। জিমটা একটু শক্ত করে উচ্চারণ করতে হবে, জিম, জিম। দেন এটা হচ্ছে জিমের মতোই, সব দেখতে একই, শুধু নোক্তা নাই। তাহলে এটাকে বলা হবে হা। এটা গলা থেকে উচ্চারণ করতে হবে, হা, জিম, হা। এটাও দেখতে হা এর মতোই, কিন্তু এটার উপরে একটা নোক্তা থাকবে, অর্থাৎ জিম, হা, খা দেখতে দেখতে একই রকম, কিন্তু উচ্চারণ হবে নোক্তার কারণে ভিন্ন ভিন্ন। জিম, হা, খ। এটা খা আমরা যেটা বলি, জিম, হা, খা, এই খা এটা উচ্চারণ হবে কিন্তু খ, একটু মানে ইয়ার মতো করে গলা থেকে একটু খাঁকারি দিয়ে খ, জিম, হা, খ। এটা হচ্ছে দাল, কখনো একটু উপরেও তুলে দেওয়া হয় এভাবে, দাল।
এটার উচ্চারণ দ এর মতো। তারপর এটা হচ্ছে দাল, দাল অর্থাৎ ডালের মধ্যে কিন্তু উপরে একটা নোক্তা থাকবে, তাহলে দাল, দাল। দাল এটাও ওই যে সা এর মতো, সা এটা যেরকম একটু জিহ্বা থেকে নরম করে উচ্চারণ করছে, সা এটা উচ্চারণ করতে দাল অর্থাৎ নরম করে। ডাল ডালটা শক্ত করে উচ্চারণ করতে হবে ডাল, আর এটা নরম করে উচ্চারণ করতে হবে দাল, দাল, দাল। এটাকে বলা হবে র, এটা বাংলা র এর মতো উচ্চারণ হবে র। র এর মতোই দেখতে, কিন্তু একটা নোক্তা থাকবে, এটাকে বলা হবে ঝা। এটা র, এটা ঝা। ঝাটা একটু ধাক্কা দিয়ে বলতে হবে, মানে একটু আমরা একটু ধমক দিয়ে বলি না, এরকম র ঝা, র ঝা। এরপর এটা হচ্ছে সিন, অর্থাৎ তিনটা এরকম মাথা থাকবে, কাটা মাথা, সিন। যে এই জায়গাটা খেয়াল রাখতে হবে, সিন, এটা সিন, এটা একেবারে চিকন, যত চিকন করে উচ্চারণ করা যায় তত চিকন করে সিন। তারপর হচ্ছে শিন, এটা সিনের মতোই, কিন্তু এটার উপরে তিনটা নোক্তা থাকবে, অর্থাৎ শিন। এটা সিন, শিন, সিন, শিন। এটা হচ্ছে দন্তা স যখন মানে স উচ্চারণ করে স্যার এরকম উচ্চারণ হবে সিন, আর শিনটা উচ্চারণ হবে তালব্য স এর মতো, ইংরেজিতে হবে আর কি অ্যাসিডের মতো উচ্চারণ, সিন, শিন। এরপর আসছে সদ, অর্থাৎ এরকম একটা গোল মাথা থাকবে, একটু কাটাই দিকে দেখা যাবে, সদ। এটা সদ। মাথাটা সব অক্ষরেরই মাথাগুলো আমাদেরকে মনে রাখতে হবে, যে এটার মাথা হচ্ছে এইখানে, এটার মাথা এখানে, এটার মাথা এখানে, এটার মাথা এটা, এটার মাথা এটা, এটার মাথা এটা, এখানে। এই যে অক্ষরগুলো সবগুলার মাথাগুলো মনে রাখতে হবে। সিন শিনের যে তিনটা কাটা মাথা, এটা সোয়াদের একটা কাটা মাথা, এটা মনে রাখতে হবে। এগুলাই মূলত পরবর্তীতে যখন অক্ষরগুলো একটার সাথে একটা মিলিত হবে তখন মনে রাখতে হবে। সিন শিন সোয়াদ, এটা হবে সোয়াদ দোয়াদ, অর্থাৎ সোয়াদের মতোই দেখতে, কিন্তু সেটা উচ্চারণ হবে যখন একটা নক্তা থাকবে তখন এটা দদ, অর্থাৎ এটা যেরকম সিন উচ্চারণ হয়, এটা একটু অন্যরকম উচ্চারণ হবে স, সদ, স, সি, সু, মানে একটু মুখটাকে গোল করে উচ্চারণ করার চেষ্টা করতে হবে। স, সি, সু, মুখটাকে গোল রাখতে হবে। গোল করে করে যদি স উচ্চারণ করেন যেরকম উচ্চারণ হয় ওরকমই। ঠিক এরকমই এটা যেমন দাল, দ উচ্চারণ হয়, দা, দি, দু হয়, এটা হয় দ, দুই, দু, অর্থাৎ আপনার ঠোঁটটাকে গোল করে করে উচ্চারণ করতে হবে দ, দুই, দু। এবার এটা হচ্ছে ত, এটাকে বলা হয় ত। আগে আমরা দেখেছি এটা তা, এটা হচ্ছে তা, এটা ত, অর্থাৎ এটা যখন এটা উচ্চারণ হবে ত, তুই, তু, আর এটাও মুখকে গোল গোল করে উচ্চারণ করতে হবে ত, তুই, তু, এভাবে ত। এটা হচ্ছে ত,
তো এর উপরে যখন একটা নোক্তা থাকবে তখন এটাকে বলা হবে জ। তো জ, জ, দ, ত, জ। এটা হচ্ছে আইন। আইনটাও ওই যে হা যে এরকম গলা থেকে উচ্চারণ করতে হয়েছিল, হা এটা উচ্চারণ করতে হবে আইন, আইন অর্থাৎ গলা থেকে। তাহলে ওইটা উচ্চারণ হবে হা, এটা উচ্চারণ হবে আইন গলা থেকে, আইন, আইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলামিন, আলামিন। এরকম আইনটা, এই সেই আইন যেটা গলা থেকে উচ্চারণ করতে হয়, এই সেই হা যেটা গলা থেকে হুজুরের উচ্চারণ করতে থাকে, আপনারা শুনে থাকেন। আইন, গইন, এরপর হবে গইন। অর্থাৎ আইনের মতোই কিন্তু একটা নোক্তা থাকবে, তাহলে সেটা হয়ে যাবে গইন। আইন, গইন। এটা উচ্চারণ হবে গ, গুই, গু। অর্থাৎ এটার উচ্চারণও গোল গোল করে উচ্চারণ করতে হবে একটু, ও, উই, উ, এরকম। বাংলাতে অনেক আকারিকা অনেক কিছু থাকলেও আরবিতে তিনটা জিনিসই থাকে: আকার, রস্যিকার আর রস্যকার। অর্থাৎ আ, ই, উ, এই তিনটা হচ্ছে স্বরবর্ণের উচ্চারণ হয়। অর্থাৎ গ, উই, উ, এরকম একটা উচ্চারণ হবে। আ, ই, উ, বা, বি, বু, তা, তি, তু, সা, সি, সু, যা, জি, জু, এরকম উচ্চারণ হবে সবসময়। তাহলে তিনটা আর কি ফর্মুলা আছে এখানে উচ্চারণ করার, স্বরবর্ণ উচ্চারণ করার: আইন, গইন। তারপর আসতে হচ্ছে ফা। এটা অনেকটা দেখতে বায়ের মতোই দেখা যাবে, কিন্তু বায়ের এখানে যেরকম কোনো গোল চিহ্ন নাই, এখানে কিন্তু একটা গোল চিহ্ন থাকবে। গোল চিহ্ন থেকে প্লেটের মতো হবে। তো তার উপরে একটা নোক্তা থাকবে, এটাকে বলা হবে কফ, ফা। এটাকে বলা হবে ফা, একটা নোক্তা ফা। আর যদি দুইটা নোক্তা থাকে তখন এটাকে বলা হবে কফ। অর্থাৎ এরকম গোল মাথার উপর যদি একটা নোক্তা থাকে তাহলে সেটা ফা, আর দুইটা নোক্তা থাকলে সেটাকে বলা হবে কফ। ও, এখানে আরেকটা অক্ষর আগে চলে আসবে, ফা, কাফ, কাফ, ফা, কাফ। এটাকে এটা উঁচা, ফা, কাফ, ফা, কাফ। ফা হচ্ছে উচ্চারণ বাংলা ফ এর মতো, প না, ফ এর মতো উচ্চারণ হবে। ফা, এটা হবে কাফ, কাফটা হবে বাংলা ক এর উচ্চারণের মতো। অর্থাৎ এটা ফা, ফি, ফু, এটা কা, কি, কু। ফা, কাফ। এরপর আসবে কফ, ফা, কাফ, কফ। অর্থাৎ দুইটা ফায়ের মতো দেখতে দুইটা নোক্তা যখন হবে তখন সেটাকে বলা হবে কফ, ফা, কাফ, কফ। এটার উচ্চারণ হবে ক, ক কে একটু উচ্চারণ করতে হবে গলা থেকে ধাক্কা দিয়ে, ক, ক, অ, ঐ, উ, অ, ঐ, উ, অ, ঐ, উ। ফা, কাফ, কফ। এটা হবে অনেকটা দেখতে বড়শির মতো, এটাকে বলা হয় লাম। লাম হচ্ছে বাংলা লয়ের মতো উচ্চারণ। এটাকে যদি আকার ইকার যোগ করি তাহলে হয় লা, লি, লু। তাহলে এটা হচ্ছে লাম। এটা হচ্ছে মিম, মিম অর্থাৎ ম, বাংলাতে উচ্চারণ হবে ম, মা, মি, মু। তাহলে এটা মিম, লাম,
মিম, এরপর এটাকে বলা হয় নুন। অর্থাৎ এখানে এই যে পাতিলের মতো দেখা যায়, তার ভিতরে এটার ভিতরে কিন্তু দেখা যাচ্ছে নিচে একটা নোক্তা, আর এটা হচ্ছে উপরে একটা নোক্তা। তাহলে এটা হচ্ছে নুন, এটা বা। মনে রাখতে হবে নিচে বা, নিচে নোক্তা থাকলে বা, আর উপরে নোক্তা থাকলে, একটা নোক্তা থাকলে, তাহলে সেটা হবে নুন। অর্থাৎ এখানে মাথাগুলা কিন্তু খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু কোনো মাথা নাই, শুধুমাত্র একটা কাটা মাথার মতো। এখানে কিন্তু একটা গোল চিহ্ন আছে, তারপর উপরে নোক্তা আছে, তাইলে দুইটা কিন্তু ভিন্ন জিনিস। এখানে গোল চিহ্ন আছে, তার উপরে দুইটা নোক্তা আছে বা বিন্দু আছে, তাহলে এটা কিন্তু ভিন্ন জিনিস। আমাদেরকে মাথাগুলো মনে রাখতে হবে, এটার উপরে কিছু নাই, কিছু নাই, এটার উপরে কিছু নাই, তাহলে অক্ষরগুলোকে একটু ডিফারেন্ট করতে সুবিধা হবে। এরপর এটা হচ্ছে ওয়াও। ওয়াও হচ্ছে ওয়া, উই, উ। এটাকে আমাদের ও আছে না, ও সর্বপ্রথম ও এর সাথে মনে করেন একটু বা এর একটু ব এর একটু ভাব রাখবেন। ওয়া, উই, উ, এরকম একটু বা এর ভাব রাখবেন, তাহলে এটার উচ্চারণ শুদ্ধ হবে ও, উই, উ। ঠিক আছে। এরপর এটা হচ্ছে হা। হা মানে হচ্ছে একেবারে এটা একেবারে গলার কোথাও কোথাও কোনো আটকাবে না, একেবারে ফুসফুস থেকে বের হয়ে চলে আসবে একদম। হা, হা, একদম সহজভাবে উচ্চারণ করবেন হা, বা একটু ধাক্কা দিয়ে বলতে পারেন হা, কোথাও আটকাবে না, এইভাবেই এটাকে উচ্চারণ করতে হবে। এখানে দেখা যাচ্ছে দুইটা অক্ষর এখানে মিলে গেছে, একটা হচ্ছে লাম, একটা হচ্ছে আলিফ। অর্থাৎ একটা লাম এভাবে, লামটা ছিল এভাবে, এই যে লাম, এটা এই লামের উপরে যখন আলিফটাকে যুক্ত করে দিয়েছে তখন এটা হয়ে গেছে এভাবে, একটু বাঁকা করে দিয়েছে তখন এটা এরকম হয়েছে, যে লাম আলিফ, এটাকে বলা হয় লাম আলিফ। এরপর এটা হচ্ছে হামজা। হামজা, হামজা এটাও উচ্চারণ হবে, এটা আর এটা প্রায় একই জিনিস, এটা আর এটা প্রায় একই জিনিস। তো এটা যেরকম উচ্চারণ হবে এটাও একই রকম উচ্চারণ হবে। এটা আ ই উ, এটার উচ্চারণও আ ই উ, একই উচ্চারণ। তার কিন্তু এটার নাম হচ্ছে হামজা, এটার নাম হচ্ছে আলিফ। এটা হচ্ছে ইয়া। ইয়া, ইয়া, তাহলে এটার উচ্চারণ হবে ইয়া, ই, ইউ, ইউ, ইয়া, ই, ইউ, ইয়া, ই, ইউ। অর্থাৎ এটার উচ্চারণ, এটাকে বলা হবে ইয়া। অর্থাৎ এটার এগুলোর মতোই হয়তো ইয়াতে যখন জয়েন্ট অক্ষর আসবে, মিলিত অক্ষর আসবে, তখন দেখা যাবে এগুলোর মতোই মাথা থাকবে, এখানে কাটা মাথা, এখানে মাথার উপরে কিছু নেই, নিচে দুইটা নোক্তা হবে। নিচে যদি দুইটা নোক্তা হয়, এখানে দেখেন যে কোথাও কিন্তু নিচে দুইটা নোক্তা নাই, নিচে দুইটা নোক্তা আছে শুধুমাত্র ইয়া। তাহলে নিচে দুইটা নোক্তা থাকলে সেটা ইয়া, উপরে যদি দুইটা নোক্তা থাকে তাহলে সেটা হয়তো কফ হবে অথবা তা হবে। যদি গোল মাথা হয় তাহলে কফ, আর যদি কাটা মাথা হয় তাহলে হবে তা। তো এই হচ্ছে আমাদের অক্ষর পরিচিতি। আমি আবার সবগুলো একবার পড়ে শোনাই দিচ্ছি, ওইভাবে আর কি আপনি প্র্যাকটিস করতে পারেন। আলিফ, বা, তা, তা, জিম, হা, খ, দাল, রাল, র, জা, সিন,
শিন সদ দদ ত জ আইন গইন ফা কাফ কফ লাম মিম নুন ওয়াও হা লাম আলিফ হামজা ইয়া। তো এই হচ্ছে আর কি সম্পূর্ণ সবগুলা অক্ষর। আমি আবার পড়ে দিচ্ছি। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন শিন صاد ضاد طاء ظاء عين غين فاء كاف قاف লাম মিম নুন ওয়াও হা লাম আলিফ হামজা ইয়া। তো আমাদের আর কি গ্রামে যেভাবে পড়ে যে চারটা একসাথে পড়ে আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন শিন স দ ত জ আইন গইন ফা কাফ কফ লাম মিম নুন ওয়াও হা লাম আলিফ হামজা ইয়া। তো এভাবে আর কি আপনি পড়ে পড়ে এটা প্র্যাকটিস করতে পারেন। তো সবাইকে আজকে এ পর্যন্তই। পরের লেসনটি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকুন, লাইক শেয়ার কমেন্ট করতে পারেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।